অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহু, অবশেষে নাকে খত। এরপর জানিয়ে দিব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10। 900 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার, ধুঁকছে ইউক্রেন। এরপর জানাবো ভারতের নাকের ডগায় গোপনে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন চীনের। এবং সর্বশেষে জানাবো ইরান আফ্রিকা সাহেল অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে, ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহু। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার জন্য এখন ঘরে বাইরে চাপের পড়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তি মেনে নেওয়ার দাবিতে গত শনিবার রাতে তেল আবিবের সড়কে নেমে আসেন বিপুল সংখ্যক ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েল ও হামাস দুপক্ষই যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে নেতানিয়াহু প্রস্তাব মেনে নিলে তার সরকার ভেঙে পড়বে বলে হুমকি দিয়েছেন ডানপন্থী জোট সঙ্গীরা। খবর এপি ও টাইমস অফ ইসরায়েলের। হোয়াইট হাউসে গত শুক্রবার বাইডেন জানান ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। 3 ধাপে প্রস্তাব কার্যকর হবে, তবে পরক্ষণেই নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। এতে বাইডেনের দাবির দুর্বলতা প্রকাশ পেয়েছে। নেতানিয়াহু বলেছেন হামাসকে ধ্বংসের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না। তবে অস্ত্রবিরতির দাবিতে শনিবার রাতে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। হামাসের হাতে জিম্মিদের পরিবারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ থেকে সরকারকে অবিলম্বে প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার ইসরায়েল ও হামাসকে চাপ দিয়ে বলেছে প্রস্তাবিত চুক্তি স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য রোডম্যাপ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের দাওয়ান সেন্টারে প্যালেস্টাইন স্টাডিজ ফোরামের প্রধান মাইকেল মিলশাউটাইন বলেছেন আগের প্রস্তাবগুলো থেকে এই প্রস্তাবের প্রাধান্য পার্থক্য হল অনির্ধারিত সময়ের জন্য যুদ্ধের বন্ধের প্রস্তুতি। মধ্যপ্রাচ্য বিশ্লেষক গেরশন বাস্কির মতে বাইডেনের প্রস্তাবটি খুব ভালো মনে হচ্ছে। তিনি ইসরায়েলের সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 10। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুরেজ শরণার্থী শিবিরে হামলায় 6 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার 3 জুন তথা আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। হামলায় নিহতদের সবাই শিশু ও নারী। এদিকে হামলায় নিহত 6 শিশু ও নারীর লাশ দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র ওয়াফাকে জানিয়েছে। এছাড়া হামলার পর উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়াদের খোঁজে ধ্বংসস্তূপের তল্লাশি করছে। সোমবার মধ্যরাতের পর আকাল পরিবারের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বুরেজ শরণার্থী শিবিরটি নুসাইরাত শরণার্থী শিবির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার আগে ইসরায়েলি বিমান হামলায় নুসাইরাতেও 4 জন নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি এবং আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন এই হামলায় 4 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গত বছর অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 36,439 জনে পৌঁছেছে বলে গতকালকে এই অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হামলায় আরও 82,627 জন আহত হয়েছেন। ঢুকছে ইউক্রেন, 900 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের দনতস্ক অঞ্চলের ওমানস্কাই গ্রামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছে। এছাড়া চলতি বছর এখনো পর্যন্ত 5 মাসে সব মিলিয়ে প্রায় 900 বর্গ কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে পপুলার রিপাবলিকান অব দনেতস্কের ওমানস্কাই গ্রামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা। তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র 180 জন মানুষ বসবাস করত। উমানস্কাই গ্রামটি রাশিয়ার দখলে থাকা দনেতস্ক সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ এর আগে শুক্রবার বলেছেন ইউক্রেনের সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরে রুশ সেনারা ইউক্রেনের নতুন করে 880 বর্গ কিলোমিটার দখল করেছে। এদিকে রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন তার দেশ পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা
সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রথম উপপ্রধান ও দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। রাশিয়ার জেনারেল কুলিশভ বলেছেন, রুশ সীমান্তের কাছাকাছি নেটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনীর সামরিক প্রশিক্ষণ জোরদার করছে যাতে তারা আমাদের ভূখণ্ডে পারমাণবিক হামলা সহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে। তিনি আরো বলেছেন, এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছে। এ সময় তিনি রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্কো, কুরস্ক, বেলগোরদ অঞ্চল ও ক্রিমিয়ার ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাশিয়া এই জেনারেল জানিয়েছেন, 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যরা রাশিয়ায় 5,500 বার অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল, যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে। ভারতের নাকের ডগায় গোপনে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন চীনের। ভারতের নাকের ডগায় গোপনে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, কিন্তু রাডারে ধরা না পড়ায় সাধারণভাবে বিমানগুলোকে অনুমান করাও সম্ভব নয়। সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা যায়, সিকিম সীমান্ত থেকে অন্তত 150 কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের শিগাৎসে বিমানবন্দরে 6টি অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে বিমানবন্দরটির দূরত্ব 290 কিলোমিটারের কম। এই হাসিমারাতেই রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। শিগাৎসে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর, সেই শহরেই রয়েছে বিমানবন্দরটি। সেখানে সারা বছরই J-10 যুদ্ধবিমান এবং KJ-500 বিমান রাখা হবে। তবে J-20 যুদ্ধবিমান এই প্রথম। সমুদ্রপৃষ্ঠ থেকে বিমানবন্দরটির উচ্চতা 12,408 ফুট। বিমান বাহিনীর ঘাঁটির পাশাপাশি অসামরিক ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। সেখানে একটি Y-20 মালবাহী বিমানও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেনাদের প্রয়োজনীয় সামগ্রী ওই বিমানের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। গত 27 মে তোলা উপগ্রহ চিত্রে J-20 বিমান দেখতে পাওয়ার পরেই শুরু হয়েছে হারেক জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যমে সূত্রের খবর, J-20 আধুনিক যুদ্ধ বিমান সর্বোচ্চ গতি ঘন্টায় 2,468 কিলোমিটার। এগুলো বিশেষ ধরনের স্টেলথ যুদ্ধ বিমান, অর্থাৎ শক্তিশালী রাডার ছাড়া এগুলো ধরা পড়ে না। কূটনীতিকদের একাংশের দাবি, সম্ভবত 250টির বেশি যুদ্ধ বিমান ভারত সীমান্তের কাছে মোতায়েন করেছে চীন, কিন্তু রাডারে ধরা পড়ছে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখনো আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয় যে বিষয়টি জানে না তেমনও নয়। ভারতে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে। আগামী মঙ্গলবার ভোটের ফলাফল। তার আগে হঠাৎ করে চীনের এই পদক্ষেপে উদ্বেগ ছড়িয়েছে। ইরান আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রভাবিত অন্যান্য মিডিয়া বা প্রচার যন্ত্রের মতো মার্কিন নিউজ উইক ম্যাগাজিনও আফ্রিকার সাহেল বা উপকূলীয় অঞ্চলের সংকটের জন্য ইসলামী ইরানকে দায়ী করেছে। সম্প্রতি নিউজ উইকে ছাপানো ইহুদিবাদী ইসরায়েলের ওপর নির্ভরশীল একদল লেখকের লেখা একটি নিবন্ধে বলা হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ইরানের সঙ্গে সম্পর্কিত স্থানীয় শক্তিগুলোর হুমকির দিকে মনোযোগ জোরদার করেছে, তখন তেহরান নীরবে আরও কিছু স্থানীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছে, যেসব শক্তি শীঘ্রই মার্কিন স্বার্থের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করবে। এই শক্তিগুলো আফ্রিকার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় তথা সাহেল অঞ্চলের। আর ইরান আধিপত্যকামী পশ্চিমা শক্তিগুলোর দুর্বলতার সুযোগ নিচ্ছে, যাতে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতাগুলোকে শক্তিশালী করা যায়। অনেক দেরি হওয়ার আগে এই প্রক্রিয়া ঠেকাতে কিছু সাহসী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মার্কিন সরকার ও ইসরায়েলি দখলদার গোষ্ঠীকে পরামর্শ দিয়েছে এই সাপ্তাহিকই। আঞ্চলিক বা ঘরোয়া শক্তিগুলোর অনুপস্থিতির কারণে এবং এই অঞ্চলে পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলোর উপস্থিতি ও মার্কিন হস্তক্ষেপের কারণে 2020 সাল থেকে অনেক অশান্তি ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। মালি, বুরকিনা ফাসো, গিনি, নাইজার, গ্যাবন, চাদ ও সুদান এর মতো দেশগুলোতে হয় সামরিক অভ্যুত্থান ঘটেছে কিংবা সামরিক শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই প্রক্রিয়া আসলে উপনিবেশবাদের আর্থ সামাজিক রাজনৈতিক প্রভাবের ফলে তথা উত্তরাধিকার। এসব কারণে নানা হুমকি সৃষ্টি হওয়া ছাড়াও ইসলামীর নাম ও পরিচিত লেবেল লাগিয়ে তার নানা ধরনের উগ্র ভুয়া গোষ্ঠী বা সন্ত্রাসী দল গড়ার সুযোগ করে দিয়েছে ওই একই কর্তৃত্বকামী শক্তিগুলো। যেমন এর আগে ইসরায়েল সুদানে হস্তক্ষেপ করেছিল পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, ফলে আলাদা হয়ে গেছে দক্ষিণ সুদান। অথচ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রভাবিত অন্যান্য মিডিয়া প্রচারযন্ত্রের মতো মার্কিন নিউজ উইক ম্যাগাজিন আফ্রিকা সাহেল বা উপকূলীয় অঞ্চলের সংকটের জন্য ইসলামী ইরানকেই দায়ী করেছে।